সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। সবাই ঘরবন্দি আছো। সবাই অনেক দিন ধরেই ঘরের মধ্যে বাড়িতেই বন্দি আছো। হয়তোবা তোমরা বলবা যে ভালো থাকার কথা না স্যার, কীভাবে ভালো থাকবো, কারণ কলেজে যেতে পারছি না, ফ্রেন্ডের সাথে মিশতে পারছি না। আসলেই এখন বর্তমানে একটা ক্রাইসিস চলছে। এই সংকটকাল ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই পার হয়ে যাব। কিন্তু এই সংকটকালে আমাদের হতাশ হলে চলবে না। আমরা তো হতাশ হতে পারবোই না, কারণ আমরা তোমাদেরকে নিয়ে, তোমরা শিক্ষার্থী, তোমরাই জাতির ভবিষ্যৎ। তো তোমাদেরকে বসে থাকলে হবে না, তোমাদেরকে নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করতে হবে। আর তোমরা যেন অলস হয়ে না যাও, বা তোমরা যেন দিক নির্দেশনা পাও, বা কলেজ চললে যেভাবে ক্লাস করতে পারতে ঠিক সেভাবে যেন তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ হয়। সেজন্যই আজকে আমরা ফেসবুক লাইভ ক্লাসে যুক্তিবিদ্যা নিয়ে এসেছি। কিশোর বাতায়নের প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জামশেদুর রহমান, প্রভাষক, দর্শন বিভাগ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ। আশা করি তোমরা সকলে লাইভে চলে এসেছো। আমরা যুক্তিবিদ্যার ক্লাস শুরু করব, আর এজন্য তোমাদের সকলকেই ফেসবুকে লাইভে চলে আসতে হবে এবং আমাকে কমেন্টে জানাতে হবে কে কোথা থেকে আমার সাথে ক্লাস অ্যাটেন্ড করছো। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে, যাদের যুক্তিবিদ্যা রয়েছে, তাদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। কারণ তাদের সাথে যদি তুমি শেয়ার করো, তারাও উপকৃত হবে এবং ক্লাসটি করতে পারলে, এর পরবর্তীতে আরও যে ক্লাসগুলি হবে যুক্তিবিদ্যা, সেই ক্লাসগুলি করতে পারলে ইনশাআল্লাহ তোমাদের এই সেকেন্ড ইয়ারের যে কোর্সগুলি রয়েছে, সব সিলেবাসটি রয়েছে, সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ। তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে আমার সাথে জয়েন করছো। আমি একটু কমেন্ট বক্সটা দেখি কে কোথা থেকে জয়েন করছো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তোমরা লিখতে থাকো, তাহলে তোমরা জানাতে থাকো আসলে আমাদের কে কোথা থেকে আসছো, কে কোথায় জয়েন করছো। আর শেয়ার করতে ভুলবে না, শেয়ার করে দাও তোমাদের ক্লাসটি। ওকে, তো আজকের ক্লাসের টপিক তোমরা জানো আশা করি, যে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অবরোহ অনুমান। তোমরা সকলেই জানো অবরোহ অনুমান। আমরা ফার্স্ট ইয়ারের যে আমাদের সিলেবাস ছিল, সেখানে আমরা 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত প্রথম পত্রে শেষ করেছি। এখন আমাদের সেকেন্ড ইয়ারের সিলেবাসের ফার্স্টে আছে 6 অধ্যায় এবং অধ্যায়টির নাম হচ্ছে অবরোহ অনুমান। আচ্ছা, তোমরা বলো তো এই অবরোহ অনুমানের আগের অধ্যায়টি, পঞ্চম অধ্যায়ের নাম কি ছিল? দেখি তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো দ্রুত। আমি একটু দেখতে যাচ্ছি, তোমরা একটু কমেন্টে জানাও, আমি একটু কমেন্টগুলো পড়ি। হ্যাঁ, তোমরা জয়েন করো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটু আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু দেরি হচ্ছিল। তাসনিয়া তাবাসসুম, কেমন আছো? মেহরিমা বেলা, স্যার আছি আমি, হ্যাঁ ভালো, থ্যাংক ইউ, তোমাকে ওয়েলকাম করছি। ইব্রাহিম মোল্লা, হ্যালো স্যার। হ্যালো ফাহিম আবরার, কোন ক্লাস? হ্যাঁ, আমি বলেছি এটা যুক্তিবিদ্যার ক্লাস হচ্ছে, যুক্তিবিদ্যার ক্লাস। লিখন ফয়সাল, ফারহানা তন্নি, থ্যাংক ইউ। জহিরুল ইসলাম, থ্যাংক ইউ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করো। তাহলে আমরা আজকে আমাদের যুক্তিবিদ্যার ক্লাসটি শুরু করি। আমাদের যুক্তিবিদ্যার ক্লাসের টপিক আমরা জানি আজকে অবরোহ অনুমান। তো অবরোহ অনুমানের আমি যে কোশ্চেনটি করেছিলাম, অবরোহ অনুমানের আগের অধ্যায়টির নাম তোমরা আনসার করেছো, যে অবরোহ অনুমানের আগের অধ্যায়টির নাম অনুমান। ঠিক বলেছো, অনুমান অধ্যায়টি ছিল। দেখো, আমাদের অবরোহ শব্দটির সাথেই অনুমান শব্দটি রয়েছে। তো এই অনুমান শব্দটি যেহেতু রয়েছে, আমরা ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে যে অনুমান শব্দটি কি বলতে কি বোঝাচ্ছে। দেখো, অনুমান হচ্ছে একটি মানসিক ধারণা। আমরা আমাদের জীবনে চলার পথে সবসময় কিন্তু অনুমান করি। হ্যাঁ, আমরা অনুমান করি যে আসলে বাইরে যেমন হচ্ছে যে সব জায়গায় বাইরে গেলেই করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে, আমি গেলেও হয়তো বা সংক্রমণ হতে পারে। এটা কিন্তু এক ধরনের অনুমান, ইনফারেন্স করা। হ্যাঁ, তো এই অনুমানগুলো 2টি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত, তাই না? অনুমানের সংজ্ঞায় আমরা জানি যে জানা থেকে অজানায় গমনের প্রক্রিয়াকে অনুমান বলা হয়। হ্যাঁ,
তাহলে জানা থেকে অজানায় গমনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি দুই রকমে সংঘটিত হয়। একটি বলো তো কি, দুইটির একটি নাম বলো তো তোমরা, দেখি কমেন্টে জানাও তো, আমি একটু দেখতে যাচ্ছি কমেন্টে তোমরা কি আনসার করতে পারো, যে দুই প্রকারের একটির নাম বলো। হ্যাঁ, আমাকে আনসার জানাও। ভেরি গুড, ওকে। হ্যাঁ, একটির নাম হচ্ছে আরোহ অনুমান, আর এক প্রকারের নাম হচ্ছে অবরোহ অনুমান। আরোহ অনুমান আর অবরোহ অনুমান। তো আজকের অধ্যায়টি হচ্ছে অবরোহ অনুমান নিয়ে। অবরোহ অনুমানটিতে তোমরা ফার্স্টে অবরোহ কি সেটা আমাদের বুঝতে হবে, তাই না? আচ্ছা, তোমরা কখনো প্লেন থেকে অবতরণের শব্দটি শুনেছো? অবতরণ বা অবনমন, নিচে নামা। তো অবরোহ মানে উপর থেকে নিচে নামা, অর্থাৎ কোনো আগে থেকে জানা কোনো ব্যাপক সত্য থেকে আমরা একটি ছোট সত্যে উপনীত হব। আমরা এই সংজ্ঞাটিকে, আমরা অবরোহ অনুমানের সংজ্ঞাটিকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে যদি আমরা এমন একটি সিদ্ধান্ত নিশ্চিত করতে পারি যে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক অথবা সমান ব্যাপক, তাহলে তাকে আমরা বলবো অবরোহ অনুমান। তোমরা এই সংজ্ঞাটিকে খুব ক্লিয়ার করে বুঝতে পারবে যদি তোমরা এই উদাহরণটি খেয়াল করো। দেখো, আমরা এখানে একটি উদাহরণ লিখেছি যে সকল মানুষ হয় মরণশীল। ক হয় একজন মানুষ, ক হয় মরণশীল। তাহলে খেয়াল করো, সকল মানুষ হয় মরণশীল, এটা একটা আমাদের জানা সত্য। কয়ের জায়গায় আমি মনে করো এখানে তাসনিয়ার নাম লিখলাম, যে তাসনিয়া হচ্ছে একজন মানুষ। এখানে কয়ের জায়গায় আমি যদি তাসনিয়ার নামটা লিখি তাহলে একটু তোমরা বুঝতে পারবে। তাসনিয়া মাইন্ড করো না, তুমি আবার ভেবো না যে স্যার আমাকে মেরে ফেলছে। আসলে তা না, সকলকেই আমাদের মরতে হবে 2 দিন আগে আর পরে, এটা বাস্তব সত্য। সেটাকে আমরা অবরোহ অনুমানের আকারে আমরা দেখবো যে কিভাবে আমরা সেই সত্যটি পাই। দেখো, কয়ের জায়গায় যদি আমরা তাসনিয়া লিখি তাহলে কি হচ্ছে, যে আমরা জানি একটি অনুমানের এই প্রথম দুইটি 1 আর 2, এটিকে আমরা কি বলি বলতো? একটু বলতো, এই 1 আর 2 এই যে দুইটি বাক্যকে আমরা কি বলি, কি ধরনের বাক্য? দেখি কে লিখতে পারো। ওকে, এই দুটি বাক্য হচ্ছে আশ্রয় বাক্য। তোমরা কি বাসায় বসে আসলে দীর্ঘদিন পড়াশোনার সাথে পড়াশোনা কি করছো না নাকি? বুঝতে পারছি না, তোমরা তো সব ভুলে যাচ্ছ। একটু পড়াশোনা করতে হবে, একটু ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ এই টাইমটা যদি অবহেলায় হারিয়ে ফেলো একটা সময় গিয়ে তোমাদের জন্য চাপ চলে আসবে, প্রেশার চলে আসবে। আমরা চাই না সেটা চলে আসুক। তোমরা এখন থেকে একটু ভালোভাবে পড়াশোনা করো, ওকে? তাহলে এই সকল মানুষ হয় মরণশীল আর তাসনিয়া হয় একজন মানুষ, এই দুইটিকে আমরা বলবো আশ্রয় বাক্য। কি বলবো? আশ্রয় বাক্য। দেখো, এই দুটি হচ্ছে আশ্রয় বাক্য। এই দুটি আশ্রয় বাক্য থেকে আমি একটি সিদ্ধান্ত পাচ্ছি। এটা হচ্ছে লাস্টের বাক্যটি হচ্ছে সিদ্ধান্ত। তাহলে আমি সংজ্ঞায় বলেছিলাম এক বা একাধিক, এখানে একাধিক আশ্রয় বাক্য রয়েছে। একাধিক আশ্রয় বাক্য থেকে যদি একটি সিদ্ধান্ত নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি যদি এমন হয় যে আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক, তাহলে সেটি হবে অবরোহ অনুমান। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রথম আশ্রয় বাক্যে কি রয়েছে? সকল মানুষ। কি শব্দটি রয়েছে? সকল মানুষ। তোমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছো যে ব্যাপকতা কি। ব্যাপকতা যে আমি বলছি যে এটা হচ্ছে কম ব্যাপক, এটা বেশি ব্যাপক। কেন বলছি বেশি ব্যাপক বলো তো? যুক্তি বাক্যে এটা একটি যুক্তি বাক্য, সকল মানুষ হয় মরণশীল, এটা একটি যুক্তি বাক্য, ওকে? এই যুক্তি বাক্যের যে উদ্দেশ্য পদে রয়েছে মানুষ, কি পদ রয়েছে? মানুষ পদ। দেখো, এই মানুষ পদের সাথে কিন্তু আমরা একটি পরিমাণ যোগ করেছি। কি পরিমাণটি বলতো? সকল। এটা একটি পরিমাণবাচক শব্দ, সকল মানুষ। দ্যাট মিনস আমরা কিন্তু সকল মানুষকে নির্দেশ করছি। সাপোজ বর্তমান পৃথিবীতে যদি মনে করো 750 crore মানুষ থাকে, 750 কোটি মানুষ থাকে, সকল মানুষকে আমরা বলছি মরণশীল। এর আগে যদি লক্ষ লক্ষ কোটি মানুষ এসেছে, আবার লক্ষ লক্ষ কোটি মানুষ আসবে, এরা সকলেই কিন্তু মরণশীল, তাই না? আচ্ছা, তাহলে এই সকল মানুষের তুলনায় এই তাসনিয়া কয়জন বলো তো? আমাকে জানাও, তাসনিয়া কয়জন? তাসনিয়া একজন, অনলি একজন, ওকে? তো এই একজন মানুষের সিদ্ধান্ত আমরা নিচ্ছি। তাহলে এটি ছিল বেশি ব্যাপক আর এটি হচ্ছে কম ব্যাপক। তাহলে আশ্রয় বাক্য ছিল বেশি ব্যাপক, সিদ্ধান্ত কম ব্যাপক। তাহলে আমাদের সংজ্ঞাটি মিলে গেল নাকি? তাহলে আমরা সংজ্ঞা পরীক্ষা যদি অবরোহ অনুমান কাকে বলে আসে, যে অবরোহ অনুমান বলতে কি বুঝো, এখান থেকে কোশ্চেন আসতে পারে এই টপিক থেকে, যে তোমার ফার্স্টে যে জ্ঞানমূলক কোশ্চেন 1 মার্কের জন্য,
অথবা অনুধাবনমূলকে 2 মার্কসের জন্য এখান থেকে কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেন হতে পারে অবরোহণ মান কাকে বলে। যদি বলে অবরোহণ মান কাকে বলে 1 মার্ক ক নম্বরের জন্য আসে, তাহলে শুধুমাত্র তুমি ডেফিনিশনটা দিবে যে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে যদি একটি সিদ্ধান্ত নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি যদি আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমান ব্যাপক হয়, তাহলে তাকে আমরা অবরোহণ মান বলবো। তাহলে এটি দিবে। আর যদি বলতে কি বোঝো 2 মার্কে, তাহলে তোমরা একটি এই উদাহরণটি দিবে এবং তারপরে বৈশিষ্ট্যগুলি সংজ্ঞা থেকে নিয়ে ব্যাখ্যা করবে। কিভাবে ব্যাখ্যা করবে? ফার্স্টে বলবে যে এই যেমন ব্যাখ্যার সময় বলবে যে উপরে উদাহরণে এটি একটি অবরোহণ মান, এখানে আশ্রয় বাক্য একাধিক আশ্রয় বাক্য রয়েছে, এটি একটি পয়েন্ট। তারপরে রয়েছে এখানে কি অনিবার্যভাবে সিদ্ধান্তটি নিশ্চিত হয়েছে, বলবো অনিবার্যভাবে সিদ্ধান্তটি নিশ্চিত হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক। তাহলে অতএব সুতরাং এটি হচ্ছে একটি অবরোহণ অনুমান। তাহলে তোমার আনসারটা ফুলফিল হবে এবং তুমি আশা করি 2 এর মধ্যে 2 মার্কস পেয়ে যাবে। তাহলে আমরা অবরোহণ অনুমান বলতে কি বুঝি এটা বুঝেছি। ওকে, তোমরা একটু জানাও যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু যদি সমস্যা হয়, তাহলে আমাকে একটু জানাবে প্লিজ। আমি একটু কমেন্ট বক্সে দেখতে চাচ্ছি যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে আমরা এর পরের টপিকে যাই যে অবরোহণ মান তো বুঝলাম। এখন অবরোহণ মান কত প্রকার হতে পারে? যতগুলো অবরোহণ মান রয়েছে সেগুলোকে আমরা 2 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 2 ভাগে ভাগ করি। কেউ কি বলতে পারবে যে এই 2 ভাগের যে কোনো একটির নাম কেউ বলতে পারবে? দেখি, আমি একটু শুনতে চাই। কে বলতে পারবে এই 2 ভাগের একটি ভাগের নাম? কে বলতে পারবে? দেখি আমার স্টুডেন্টরা কেমন শিখছে। হ্যাঁ, আমি একটু কমেন্টে জানতে চাই যে আসলে কে আমার আনসার করছে। ওকে, হ্যাঁ আনসার করো। এই তো গুড, তোমরা আনসারিং করছো। প্রথমটি হচ্ছে অমাধ্যম অনুমান। ভেরি গুড। আমি প্রথম এক নম্বর হচ্ছে অমাধ্যম অনুমান। থ্যাংক ইউ, যারা আনসারিং করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যাক্টিভলি একটা ক্লাসে যত বেশি অ্যাক্টিভ থাকবে তুমি, তত বেশি তুমি ক্লাসটি অ্যাবজর্ব করতে পারবে এবং তোমার জন্য উপকার হবে। ভেরি মাচ থ্যাংক ফর ইউ। এখন অমাধ্যম আর মাধ্যম অনুমান। অমাধ্যম আর মাধ্যম অনুমান। ওকে, দেখো অবরোহ অনুমান যতগুলি আছে তাকে আমরা 2টি ভাগে ভাগ করছি। এক প্রকার হচ্ছে অমাধ্যম অনুমান আর এক প্রকার হচ্ছে মাধ্যম অনুমান। তোমরা এই যে অমাধ্যম আর মাধ্যম এই শব্দ দুটির মধ্যে পার্থক্যটা কোথায় বলো তো? শুধুমাত্র এই অশব্দটি না, আমরা যদি এই অশব্দটির মিনিংটা বুঝতে পারি। দেখো, অমাধ্যম মানে যেখানে কোনো মাধ্যম নেই, যে অনুমানে কোনো মাধ্যম নেই, অর্থাৎ একটি মাত্র আশ্রয় বাক্য থেকে যে অনুমানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, একটি মাত্র আশ্রয় বাক্য থেকে যে অবরোহ অনুমানে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত হয়, তাই হচ্ছে অমাধ্যম অনুমান। যেমন একটি উদাহরণ তোমাদেরকে আমি লিখে দেখাই। দেখো, সকল তোমরা এখন তো সবাই ঘরবন্দি আছো, তাহলে সেইভাবে ঘরবন্দি দিয়ে একটা লিখি যে সকল শিক্ষার্থী হয় ঘরবন্দি। তোমরা সকলে ঘরবন্দি, তাই জন্য এই কথাটা লিখলাম, সকল শিক্ষার্থী হয় ঘরবন্দি। ওকে, একজনের নাম আমি একটু সিলেক্ট করি, কার্ডটা আমি আচ্ছা ওকে, আব্দুল্লাহ রাফি। ওকে রাফি, তাহলে বলি যে অতএব কিছু ঘরবন্দি। আমাকে বলতে হবে, রাফি আনসার করবে যে এখানে মাধ্যম আছে কিনা। বলবে হ্যাঁ অথবা না, বলবে যে এই যে 2টি বাক্য লিখেছি এর মধ্যে কোনো মাধ্যম আছে কিনা। কিছু ঘরবন্দি মানুষ হয় শিক্ষার্থী। দেখো, এখানে আমি অতএব চিহ্নটা কিন্তু দ্বিতীয় বাক্যেই দিয়েছি, তাই না? তাহলে অনুমানের শেষের যে আমরা অতএব চিহ্ন দিই সেটা কি হয়? সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্তটা পাওয়ার জন্য আমাকে একটি আশ্রয় বাক্যই যথেষ্ট হয়েছে। তাহলে একটি আশ্রয় বাক্য যদি যথেষ্ট হয়, তাহলে মাঝখানে নিশ্চয়ই কোনো মাধ্যম নেই। মাঝখানে কোনো মাধ্যম নেই, সরাসরি বলছি সকল শিক্ষার্থী হয় ঘরবন্দি। অতএব কিছু ঘরবন্দি মানুষ হয় শিক্ষার্থী। সকল ঘরবন্দি মানুষ তার শিক্ষার্থী হবে না, তাই না? কেউ অভিভাবক আছে, কেউ পেশাজীবী আছে। তো এই যে অনুমানটি করেছি, এখানে একটি মাত্র আশ্রয় বাক্য রয়েছে
এবং একটি মাত্র সিদ্ধান্ত তো সবসময় একটিই থাকে। তাহলে এই জন্য আমরা এটাকে বলছি অমাধ্যম অনুমান। আমরা যদি মাধ্যম অনুমানের উদাহরণের সাথে এটা কি তুলনা করি তাহলে এটি আরো সহজ হয়ে যাবে। দেখো আমি একটু মাঝখান থেকে এটা একটু আলাদা করে নিচ্ছি। মাধ্যম অনুমানের একটি উদাহরণ আমরা সাপোজ দিই যে গ্রহ দিয়ে বলি, সকল গ্রহ হয় গোলাকার, সকল গ্রহ হয় গোলাকার, গোলাকার, মঙ্গল হয় একটি গ্রহ, মঙ্গল হয় একটি গ্রহ, অতএব মঙ্গল হয় গোলাকার, মঙ্গল হয় গোলাকার। তাহলে দেখো এইখানে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করছি পার্থক্যটা বুঝতে পারছো। এখানে একটি মাত্র আশ্রয় বাক্য ছিল, মাধ্যম অনুমানের ক্ষেত্রে দুইটি আশ্রয় বাক্য রয়েছে। তার মানে এইখানে মাঝখানে কিন্তু আমি একটি মাধ্যম পেয়েছি। এটাকে এই যে দ্বিতীয় যে বাক্যটি রয়েছে যুক্তি বাক্য, সেই দ্বিতীয় যুক্তি বাক্যটি একটি মাধ্যমের ভূমিকা পালন করছে। ওকে, তাহলে দেখো আমরা আবার সংজ্ঞাটা এখন ক্লিয়ার করে ফেলবো। সবাই আমার সাথে একটু সংজ্ঞাটা খাতায় লিখে ফেলবো। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে একটু বলি, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, খাতা কলমটা সাথে রাখবে, কারণ খাতা কলমে তোমরা একটু আমি যেভাবে লিখছি লেখার চেষ্টা করবে। কারণ তোমরা যদি একটু আমার ক্লাসের পরে আর একবার চোখ বুলিয়ে নাও 5-10 মিনিট, তাহলে খুব সহজেই কিন্তু এগুলি তোমার মাথায় গেঁথে যাবে। হ্যাঁ, এই জন্য তো অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, একটু সিরিয়াসলি এগুলো একটি লিখে নেবে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, দেখো তাহলে আমরা অমাধ্যম অনুমানের সংজ্ঞায় বলেছি যে অবরোহ অনুমানে, কারণ এগুলি দুইটি হচ্ছে অবরোহ অনুমান, তাই আমি সংজ্ঞা দিতে গিয়ে বলবো যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাই হচ্ছে অমাধ্যম অনুমান। ঠিক আছে, আর মাধ্যম অনুমানের সঙ্গে আমরা বলবো কি বলবো, একাধিক আশ্রয় বাক্য। এখানে একটি আশ্রয় বাক্য, এখানে একাধিক আশ্রয় বাক্য, জাস্ট এই পার্থক্যটুকু তুমি রাখবে যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্যের ভিত্তিতে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয় তাই হচ্ছে মাধ্যম অনুমান। তোমাদেরকে একটা মানে একটু গল্প বলি। একটা গল্প মনে করো যে সাপোজ তুমি হচ্ছে খুব একটা পোশাক তুমি নেটে দেখেছো, খুব পছন্দ হয়েছে, কিন্তু সেই ব্র্যান্ড সাপোজ মনে করো আলিবাবা, আলিবাবা ব্র্যান্ডের কোনো শোরুম মনে করো যে আমাদের বাংলাদেশে নাই, চীনে আছে মনে করো। তো তোমার একটা গেঞ্জি খুব পছন্দ হয়েছে বা একটা পোশাক খুব পছন্দ হয়েছে, তুমি তোমার মামা থাকে চীনে, তুমি তাকে বললা যে মামা তুমি আমার জন্য একটু চীন থেকে ওই আলিবাবার থেকে ওই গেঞ্জিটা বা ওই পোশাকটা একটু এনে দাও তো। তাহলে তোমার মামা, এই দেখো তুমি হচ্ছে এখানে আছো বাংলাদেশে আর তোমার মামা হচ্ছে চীনে, আর সেই দোকানটা আছে এখানে, এই যে দোকানটা রয়েছে মনে করো সাপোজ, তোমার মামা মাঝখান থেকে মধ্যস্থতার ভূমিকা পালন করলো, মাধ্যম হিসেবে কাজ করলো তোমার সেই পোশাকটা এখান থেকে এখানে আসার জন্য। ঠিক আছে, তাহলে এই যে পোশাকটা তুমি পেলে এটা হচ্ছে সাপোজ মনে করো লাস্টের সিদ্ধান্ত, মাঝখানে তোমার এটা মাধ্যম, আর এটা হচ্ছে যে প্রথম আশ্রয় বাক্য, এখানে আশ্রয় আছে পোশাকটা। তাহলে আমরা মাধ্যম অনুমানটা কি বুঝতে পারছি যে মাধ্যম অনুমান হচ্ছে একাধিক আশ্রয় বাক্যের ভিত্তিতে অনিবার্যভাবে সিদ্ধান্তের নিঃসরণ। ওকে, তাহলে আমরা মাধ্যম অনুমান আর অমাধ্যম অনুমান বলতে কি বুঝি সেটা বুঝলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কোনো এই পর্যন্ত প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে হবে যে অবরোহ অনুমান কাকে বলে, মাধ্যম অনুমান কাকে বলে উদাহরণ, এবং অমাধ্যম অনুমান কাকে বলে উদাহরণ। ঠিক আছে, ওকে, তোমরা একটু আমাকে একটা কোশ্চেন আনসার করো, ঝটপট আনসার করবে যে অবরোহ অনুমান কয় প্রকার, দ্রুত বলো অবরোহ অনুমান কয় প্রকার, দ্রুত আমাকে একটা আনসার দাও দেখি। অবরোহ অনুমান কয় প্রকার আমাকে একটু আনসার দিতে হবে, আমি একটু দেখি কে পারবে। ভেরি গুড, আচ্ছা কমার্সের ছাত্র তবু ক্লাস করছো, ভালো, ভেরি গুড, থ্যাংক ইউ। অন্য তোমাদের যুক্তিবিদ্যার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করো, যারা যুক্তিবিদ্যা ক্লাস করবে তোমাকেও ওয়েলকাম। তাহলে আমাদের অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান এই দুই প্রকার হচ্ছে অবরোহ অনুমান। এখন পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কি সেম টু সেম, অমাধ্যম অনুমান কাকে বলে, মাধ্যম অনুমান কাকে বলে, কিংবা অবরোহ অনুমান কয় প্রকার, আর এগুলো বলতে কি বুঝো। তাহলে তোমরা আগেরটার মতোই আনসারিং করবে। ঠিক আছে, এখন পরীক্ষার একটি কোশ্চেন খুব বেশি আসে, সেটি হচ্ছে অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান এর মধ্যেকার সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো। অর্থাৎ মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানের মধ্যে যে কি মিল রয়েছে আর কি অমিল রয়েছে।
তোমরা ইতিমধ্যে যারা ট্যালেন্ট বা যারা একটু আগ্রহ নিয়ে ক্লাস করছো তারা কিন্তু বুঝে ফেলেছো যে আসলে পার্থক্যটা কোথায় আর মিলটা কোথায়। আমি যদি ফার্স্ট টাইম মিলের কথাই বলি নাকি, আগে মিলটা দেখি যে একটু তাছাড়া প্রথমে যদি ঝগড়াঝাটি করে যে অমিল কোথায়, তাহলে কিন্তু সমস্যা। তাহলে ফার্স্ট আগে মিল খুঁজি, তারপরে আমরা অমিল খুঁজবো। ওকে ওকে, ফার্স্টে আমরা সাদৃশ্য খুঁজবো। সাদৃশ্য, আসলে মাধ্যম অনুমান আর অমাধ্যম অনুমানের মধ্যে সাদৃশ্য কি আছে, আমি একটু সেগমেন্ট আলাদা করে নিলাম। দেখো, অমাধ্যম অনুমান, মাধ্যম অনুমান, দুইটার মধ্যেই কিন্তু অনুমান শব্দটি রয়েছে, আছে কিনা? দুইটির মধ্যে অনুমান শব্দটি রয়েছে, দ্যাট মিনস এরা একই গোষ্ঠীর সন্তান। বুঝতে পেরেছো? এরা উভয়েই অনুমান গোষ্ঠীর সন্তান। তাহলে আমরা বলতে পারি সাদৃশ্য নাম্বার 1, এই 1 নম্বর সাদৃশ্যটা হল সিমিলারিটি কি রয়েছে, যে উভয়েই অনুমান প্রক্রিয়া। উভয়েই অনুমান প্রক্রিয়া। আমি সংক্ষেপে লিখছি, তোমরা এগুলি লিখে নিবে খাতায়। অবশ্যই সংক্ষেপে লিখে রাখলে সুবিধা হচ্ছে যে তুমি খুব অল্প সময়ের মধ্যে তুমি রিভিশনটা কমপ্লিট করতে পারবে। আর বইয়ে তো রয়েছেই ইন ডিটেলস, তারপর বইয়ের হেল্প তো অবশ্যই নিবে, বাট সংক্ষেপে লিখে রাখলে তোমার জন্য অনেক সুবিধা হবে আশা করি। তাহলে উভয়ে হচ্ছে কি অনুমান প্রক্রিয়া, এটাও একটি অনুমান, এটাও একটি অনুমান, খুব সিম্পল সিমিলারিটি। নেক্সট সিমিলারিটি হচ্ছে এদের মধ্যে সম্পর্ক কি রয়েছে বলো তো? উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি অবরোহ অনুমান, এটিও একটি অবরোহ অনুমান, এটিও একটি অবরোহ অনুমান। এটাও একটা খুব সিম্পল এবং মজার একটি সাদৃশ্য, যে এটাও অবরোহ অনুমান, এটাও অবরোহ অনুমান। কারণ হচ্ছে দুইটাই তো একই গোষ্ঠীর, সে একই কথা, এক বাপের এক বাবার দুই সন্তান মনে করো। হ্যাঁ, তো অবরোহ অনুমান, এই তাহলে আমি লিখতে পারি যে উভয়ে হচ্ছে, উভয়েই অবরোহ অনুমান, উভয়েই অবরোহ অনুমান। ওকে, তাহলে দুইটি সাদৃশ্য কিন্তু অলরেডি আমরা পেয়ে গিয়েছি। নেক্সট আর কি সাদৃশ্য পেতে পারি আমরা? দেখো দেখো উভয় ক্ষেত্রেই সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়। আমি সংজ্ঞাতে বলেছি উভয় ক্ষেত্রেই সিদ্ধান্তটি কি হয়, আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। তাহলে তোমরা নেক্সট পয়েন্ট পেলে, সিদ্ধান্তটি অনিবার্য উভয় ক্ষেত্রে, আবার উভয় লিখবে, সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত, সিদ্ধান্তটি অনিবার্যভাবে, জায়গার স্বল্পতার কারণে একটু ছোট করে লিখতে হচ্ছে, তো তোমরা যদি বুঝতে না পারো আমাকে লিখে জানাবে কোন শব্দটি বাক্যটি বুঝতে পারছো না, তাহলে আমি একটু দেখি যে তোমরা কি বুঝতে পারছো কিনা ঠিক মতো। ওকে, আমাকে জানাতে থাকো যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এখন দেখো যে নিশ্চিত সিদ্ধান্তটি কি হবে, মানে উভয়ের ক্ষেত্রে সিদ্ধান্তটি হবে নিশ্চিতভাবে বা অনিবার্যভাবে নিশ্চিত। ঠিক আছে, আমরা কিন্তু তিনটা বৈশিষ্ট্য অলরেডি পেয়ে গিয়েছি। আমরা মুছে ফেললাম এই পর্যন্ত, একটু আমার স্পেস আউট হয়ে যাচ্ছে, জায়গা পাচ্ছি না, লাস্ট লাইনটা লিখলাম, এখন রেখে দিলাম। এখন লাস্ট আরেকটি আমি কিন্তু সাদৃশ্য খুঁজে পাচ্ছি। দেখো এদের মধ্যে আরেকটি সাদৃশ্য, তোমরা এর আগের ক্লাসগুলো যদি করে থাকো ভালো করে কলেজে, তাহলে একটু তোমাদের মনে আছে, অনুমান প্রক্রিয়ায়, বিশেষ করে অবরোহ অনুমান প্রক্রিয়ায় আকারগত বৈধতার দিকে কিন্তু লক্ষ্য রাখা হয়। আকারগত বৈধতার দিকে, আকারগত বৈধতা কি বুঝো? আচ্ছা, তোমরা বাসায় কখনো পিঠা খাইছো? পিঠা অর্থাৎ মায়েরা পিঠা বানায় না, তাদের ছাঁচ থাকে, অনেক রকম ছাঁচ থাকে, এই ডিম পিঠা, তারপরে ওই যে নকশি পিঠার বিভিন্ন ছাঁচ থাকে, এগুলো একটি আকার বা স্ট্রাকচার। একটি স্ট্রাকচার মেনে মেনে একটা জিনিস তৈরি করতে হয়। ঠিক তেমনি অবরোহ অনুমানের ক্ষেত্রেও কিন্তু পিঠার সেই নকশার মতোই বা ছাঁচের মতোই কিছু আকার বা স্ট্রাকচার রয়েছে বা ফর্মুলা রয়েছে। অবরোহ অনুমানটি সঠিক হলো কিনা, দ্যাট মিনস বৈধ হলো কিনা, সেই বৈধতা বা ভ্যালিডিটি যাচাই করার জন্য সেই নিয়মগুলো ফলো করতে হবে। তো অবরোহ অনুমান আমি যেমন এই উদাহরণটা লিখেছি বা এই অনুমানের একটি উদাহরণ লিখেছি, এই দুইটি বৈধ কিনা তা সেই সমস্ত নিয়মগুলি অনুসরণ করলেই হবে। তাই তোমরা বলবে স্যার সেই নিয়মগুলো কি? আমি পরের ক্লাসে কিন্তু সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব, জাস্ট একটু ধৈর্য ধরো তোমরা, আমরা আগে এটা শিখে নিই, তারপরে আমরা কিন্তু নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যেটা বলছিলাম যে উভয় অনুমানই কি করে, আকারগত বৈধতা অর্থাৎ সিস্টেমেটিক্যালি এটি বৈধ কিনা সেটা নিয়ে আলোচনা করে। তাহলে উভয় ক্ষেত্রেই আকারগত বৈধতার বিষয়টি লক্ষ্য রাখা হয়। উভয় ক্ষেত্রেই আকারগত বৈধতার বিষয়টি লক্ষ্য রাখা হয়। বৈধতা বিবেচনা করা হয়, বলতে পারো বিবেচনা করা হয়, সিম্পলি বলো বিবেচনা করা হয়। ওকে, ঠিক আছে,
একটু একটু গিজিবিজি হয়ে গিয়েছে, বোর্ডটা একটু কনজেস্টেড হয়ে গিয়েছে, একটু ছোট বোর্ড, তোমরা একটু বুঝে নাও, সমস্যা হলে আমাকে বলো কি বুঝতে পারছো না। ওকে, হ্যাঁ, ইরাম রওশনা ওয়ান্না 2 আনসার করেছে, 2, টিনা ইসলাম 2, ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর, তোমরা বুঝতে পারতেছো এবং তোমরা আনসার ঠিক মতো করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আনসার করছো। টিনা ইসলামকে ধন্যবাদ, অন্যাকে ধন্যবাদ। ওকে, তাহলে আমরা সাদৃশ্যগুলো কিন্তু বুঝতে পেরেছি যে মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানের মধ্যকার সাদৃশ্যগুলো কি কি। এখন আমরা একটু অমিল খুঁজবো। হ্যাঁ, একটু অমিল কোথায় আছে, অমিল বলতে আমরা বলি বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য। ওকে, দেখো বৈসাদৃশ্য কি, দেখো এই দুইটি অনুমানের মধ্যকার বৈসাদৃশ্য, অমিলটা কোথায় রয়েছে। অমিলটা হচ্ছে এখানে তোমরা ফার্স্টেই যদি বলতে পারো, দেখো আমি একটু তোমাদেরকে জিজ্ঞাসা করতে যাচ্ছি। ফার্স্ট অমিল তোমরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে একটি মাত্র আশ্রয় বাক্য রয়েছে। এখানে কয়টি আশ্রয় বাক্য রয়েছে? যারা চশমা পরে আছো তারা একটু তাড়াতাড়ি বলবা, কারণ তোমরা তো 4 চোখ দিয়ে দেখছো, তাই না? যে আসলে এখানে কয়টি রয়েছে আশ্রয় বাক্য। মজা করলাম, 2 চোখ দিয়ে দেখলেও তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যে এখানে 2টি আশ্রয় বাক্য রয়েছে, এখানে একটি আশ্রয় বাক্য রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম কথা পার্থক্য হচ্ছে যে এই অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকে। অমাধ্যমের ক্ষেত্রে অমাধ্যম, আমি এত বেশি লিখতে পারবো না আসলে, এখানে আমি মুখে বলে নিচ্ছি, তোমরা একটু যদি খাতায় নোট ডাউন করে নাও খুব ভালো হয়। অমাধ্যমের ক্ষেত্রে একটি মাত্র আশ্রয় বাক্য থাকে, একটি মাত্র আশ্রয় বাক্য। আমার জন্য তোমাদের হয়তো একটু দেখতে সমস্যা হচ্ছে, একটু আমি লিখে নিই। একটি মাত্র অমাধ্যমের ক্ষেত্রে একটি মাত্র আশ্রয় বাক্য থাকে, আর মাধ্যম অনুমানের ক্ষেত্রে মাধ্যমে বলতে দ্যাট মিন্স মাধ্যম অনুমানের ক্ষেত্রে তোমরা একটু লিখে নেবে, মাধ্যমের ক্ষেত্রে একাধিক, কি লিখবে? একাধিক আশ্রয় বাক্য থাকে। মাধ্যম অনুমানের ক্ষেত্রে একাধিক আশ্রয় বাক্য, আর এই ক্ষেত্রে একটি আশ্রয় বাক্য। সিম্পল এবং ক্লিয়ার। ঠিক আছে, এই বৈশিষ্ট্যটা খুব সহজ ছিল, আমরা বুঝতে পেরেছি। এরপরে যে অমিলটা রয়েছে দেখো, সেটি হচ্ছে এই যে এক্ষেত্রে দেখো সকল শিক্ষার্থী হয় ঘরবন্দি, কথাটা আমরা শুনলাম, মনে করো সকল শিক্ষার্থী হয় ঘরবন্দি। আর এবার যদি আমরা আবার বলছি কিছু ঘরবন্দি মানুষ হয় শিক্ষার্থী, মানে দ্যাট মিনস তোমার কাছে মনে হবে স্যার এটা আবার কি বলছে, একই কথা তো একটু ঘুরায় বললো। আসলে একই কথা একটু ঘুরাই বলেছি। দ্যাট মিনস এই অনুমানটা মানে সরাসরি আশ্রয় বাক্যে যা ছিল সেটিরই একটু রূপান্তরিত রূপ মাত্র, জাস্ট একটু ডিফারেন্ট ফর্ম মাত্র। এখানে সকল শিক্ষার্থী হয় ঘরবন্দি, সেই কথাটা বলছি কিছু ঘরবন্দি মানুষ হয় শিক্ষার্থী, তাহলে এক্ষেত্রে খুব বেশি ডিফারেন্সটা হচ্ছে না। কিন্তু দেখো মাধ্যম অনুমানের ক্ষেত্রে সকল গ্রহ হয় গোলাকার, সেখান থেকে বলছি মঙ্গল হয় একটি যেহেতু গ্রহ, সুতরাং মঙ্গল হয় গোলাকার। তাহলে এই যে মঙ্গল যে গোলাকার, এটা তুমি মঙ্গল ফার্স্টে জানতা না, তুমি যে শুনেছো যে মঙ্গল গ্রহ নামে একটি গ্রহ আছে, তুমি তোমার আমাকে জিজ্ঞেস করলো বা তোমার বাবাকে জিজ্ঞেস করলো, বলে আব্বু মঙ্গল গ্রহ কি এমন বাঁকা উঁচু নিচু এমন কিনা? তুমি হয়তো এমন ভাবছো যে মঙ্গল গ্রহ হয়তো সর্পিলাকার সোজা কেমন, এমনটা না। তুমি যখন জানছো যে যখন তুমি শুনেছো যে সকল গ্রহ হয় গোলাকার, এবং তুমি এটাও জানো মঙ্গল হয় একটি গ্রহ, তখনই তুমি অনুমান করে নিবে, যদি তুমি মঙ্গল গ্রহে যাওনি তখনই তুমি কিন্তু একটা অনুমান করে নিবে অবরোহ প্রক্রিয়ায়, মাধ্যম অনুমান, যে না তাহলে মঙ্গল গ্রহ অবশ্যই গোলাকার। তাহলে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে তুমি নতুন একটি জ্ঞান পাচ্ছ। কি পাচ্ছ? এই যে এখানে শুধুমাত্র যেমন রূপান্তরিত একটি জাস্ট এই আশ্রয় বাক্যটির একটি রূপান্তরিত রূপ ছিল এটি, কিন্তু মাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা নতুন একটি যুক্তি বাক্য পাচ্ছি, নতুন একটি জ্ঞানের সন্ধান পাচ্ছি, তাই না? নতুন একটি জ্ঞান। তাহলে তোমরা বৈসাদৃশ্যটা কি লিখবে? যে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা যেখানে নতুন কোনো জ্ঞান পাই না বা নতুন ধরনের কোনো যুক্তি বাক্য পাই না, কিন্তু মাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা নতুন ধরনের যুক্তি বাক্য প্রতিষ্ঠা করতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে এটি গেল। এবং লাস্ট আরেকটি অমিল আমরা দেখাতে পারি। আরেকটি অমিল খুঁজো তো, মাথায় একটু মাথায় হাত দিয়ে ভাবো, এভাবে একটু ভাবো কি অমিল আছে ভাবো তো একটু। আচ্ছা, আমি একটু হেল্প করি তোমাদেরকে। দেখো এর আগের যে কথাটি বললাম, তুমি বললো স্যার তাহলে তো এটার দাম কম, এটা তো একটু গুরুত্বপূর্ণ, এটা তো দামি, এটা তো আমাদের নতুন জ্ঞান দেয়, মানে এটা একটু তুমি যদি বলে যে আচ্ছা তুমি কোনটা নিবা বলো তো, কোনটা নিবা? এখানে আমি একজন থেকে আমি একটু নাম দেখি,
একজনের নামে আমি একটু দেখি। ওকে, ফাহিম আবরার। ওকে, ফাহিম আবরার যদি বলে যে ফাহিম আবরার বললো, মনে করো যে এখানে যে স্যার আমি বললাম তুমি কোনটা নিবা, ফাহিম আবরার বলো। ফাহিম আবরার বলবে কি যে স্যার আমি মাধ্যম অনুমান নিব, কারণ এটা তো আমার নতুন জ্ঞান দিচ্ছে। ঠিক আছে, তাই আমরা অমিলের জায়গায় এটিকে বলতে পারি যে অমাধ্যম অনুমানের গুরুত্ব কম। কি বলবো? অমাধ্যম অনুমানের গুরুত্ব কম, কিন্তু মাধ্যম অনুমানের গুরুত্ব যুক্তিবিদ্যায় অপেক্ষাকৃত বেশি। ওকে, তাহলে ফাহিম আবরার সঠিকটাই চয়েস করেছে যে মাধ্যম অনুমানটাকে সে নিবে, কারণ এটার গুরুত্ব বেশি। তাহলে বৈসাদৃশ্যে আমরা লিখবো যে অমাধ্যম অনুমানের গুরুত্বের তুলনায় মাধ্যম অনুমানের গুরুত্ব যুক্তিবিদ্যাতে অপেক্ষাকৃত বেশি। ওকে, তাহলে আমরা মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো শিখে ফেলেছি কিন্তু অলরেডি। তাহলে এ পর্যন্ত আমরা কি কি শিখেছি আমরা একটু খেয়াল করব। আমরা শিখেছি কিন্তু অবরোহ অনুমান কাকে বলে, অবরোহ অনুমান বলতে কি বুঝি উদাহরণ সহ, অবরোহ অনুমান কয় প্রকার, অমাধ্যম অনুমান বলতে কি বুঝি, মাধ্যম অনুমান বলতে কি বুঝি, এবং এদের মধ্যকার পার্থক্য এবং মিল, সাদৃশ্য বৈসাদৃশ্য। ওকে, যেহেতু এখন আমার ক্লাসের এখনো 7 মিনিট সময় রয়েছে, আমি এটার পরে জাস্ট নেক্সট ক্লাসে যে টপিকে যাব সেটা নিয়ে একটু আলোচনা করে যেতে চাই তোমাদের সাথে। সেটা হচ্ছে, আমি একটু মুছে দিলাম প্লিজ, আশা করি তোমরা সকলে তুলে ফেলেছো। তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি চেষ্টা করব আনসার করার। ঠিক আছে, ওকে, আমরা মাধ্যম অনুমানটা মুছে দিই। হ্যাঁ, এই মাধ্যম অনুমানটা মুছে দিলাম। আমরা অবরোহ অনুমান থেকে শুধুমাত্র অমাধ্যম অনুমানটা এখন আমরা এই দিকটা রাখলাম, কারণ তোমরা জানো এই পত্রটি, এই প্রথম পত্রের 6 অধ্যায়টি অনেক বড় একটি অধ্যায়। আমি তোমাদেরকে বলেছি অন্তত 2 সেট কোশ্চেন কিন্তু এখান থেকে, এই অধ্যায় থেকে আসবে। একটা হচ্ছে এই অমাধ্যম অনুমানের পোরশন থেকে এক সেট, আর একটা হচ্ছে মাধ্যম অনুমানের পোরশন থেকে এক সেট। সাধারণত সবসময় বোর্ড পরীক্ষায় এইভাবেই এসে থাকে। সো এই অমাধ্যম অনুমানের কিন্তু অলরেডি আমরা অর্ধেক অংশ শেষ করে ফেলেছি, আর অর্ধেক অংশ রয়েছে। এটুকু শেষ করলেই তুমি কিন্তু পুরা এক সেট কোশ্চেনের আনসার করতে পারবে 10 মার্কস, এবং ফুল মার্কস আশা করি পাবে ইনশাআল্লাহ। ওকে, তাও অমাধ্যম অনুমান এটা নিয়ে আমরা একটু ইলাবোরেট আলোচনা করব, একটু বিস্তারিত আলোচনা করব। ওকে, বিস্তারিত আলোচনাটা করব আমরা যে অমাধ্যম অনুমানে কিছু প্রকারভেদ রয়েছে, তার মধ্যে আমরা 3টি আইটেম নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে আবর্তন নিয়ে আলোচনা করব, আবর্তন প্রক্রিয়া, অর্থাৎ অমাধ্যম অনুমানগুলো একটি হচ্ছে আবর্তন প্রক্রিয়ায় সম্পন্ন হয় এই অনুমানটি, আরেকভাবে সম্পন্ন হয় তাকে আমরা বলি প্রতিবর্তন প্রক্রিয়া। প্রতিবর্তন প্রক্রিয়া আরেক প্রকারে সম্পন্ন হয়, সেটা হচ্ছে প্রতি আবর্তন প্রক্রিয়া। এই 3টি প্রক্রিয়া ইম্পর্টেন্ট, আমরা এই 3টি প্রক্রিয়া নিয়েই উচ্চ মাধ্যমিক তোমাদের সাথে আলোচনা করে থাকি। আচ্ছা দেখো, এই যে 3টি প্রক্রিয়ার কথা বললাম, এই 3টি প্রক্রিয়া আসলে কি বলো তো? এই 3টি প্রক্রিয়া হচ্ছে, সেই আমি একটু আগে সেই কি বলেছিলাম বলতো, পিঠার কিসের কথা বলেছিলাম? পিঠার কি নকশা, পিঠার নকশার কথা বলেছিলাম, মনে আছে? সেই পিঠার নকশা, এইগুলো হচ্ছে এক একটি নকশা বা স্ট্রাকচার। এই যে আবর্তন, এটি এক ধরনের স্ট্রাকচার, একটি এক ধরনের পিঠা দিবে, প্রতিবর্তন এক ধরনের পিঠা দিবে, প্রতি আবর্তন আরেক ধরনের পিঠা দিবে। সবগুলোই তো পিঠা নাকি? অর্থাৎ সবগুলোই হচ্ছে অমাধ্যম অনুমান। এই 3 প্রক্রিয়ায় যা পাবো সবগুলোই অমাধ্যম অনুমান, বাট ভিন্ন ভিন্ন ধরনের অমাধ্যম অনুমান। আবর্তন প্রক্রিয়ায় হতে পারে, প্রতিবর্তন প্রক্রিয়ায় হতে পারে, বা প্রতি আবর্তন প্রক্রিয়ায় হতে পারে। পরীক্ষাতে তোমাদের এই অংশ থেকে আসে আবর্তন প্রক্রিয়া বলতে কি বুঝো, এই প্রক্রিয়া বলতে কি বুঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। অথবা সরাসরি উদ্দীপকে দিয়ে দিতে পারে, যে একটি উদাহরণ দিয়ে দিতে পারে, এটি কোন ধরনের প্রক্রিয়া হয়েছে তোমাকে বেছে নিতে হবে। খুব সহজ, ঘাবড়ানোর কিছু নেই। এটা আমরা যদি এক এক করে আলোচনা করতে থাকি তোমাদের কাছে খুব স্পষ্ট এবং সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে বলো তো আবর্তন প্রক্রিয়া বলতে তোমরা কি কেউ কিছু বুঝো? দেখি কেউ কোনো আনসার করছো কিনা। আবর্তন প্রক্রিয়া বলতে তোমরা কেউ কিছু বুঝো কিনা একটু জানতে চাচ্ছি। ওকে, না, ক্লাস রেগুলার হতে থাকবে, আমি এগুলো আনসার পরে করব। ওকে, আবর্তন প্রক্রিয়া নিয়ে আমরা একটু আলোচনা করা শুরু করব। দেখো আবর্তন প্রক্রিয়াটা কি? অবশ্যই এটি একটি অমাধ্যম অনুমান। আমরা একটি উদাহরণ লিখে ফেলি। ফার্স্টে উদাহরণ দেখে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো বললাম সকল
বললাম যে সকল মানুষ, ফার্স্টে যে উদাহরণটা লিখেছিলাম সেটাই লিখি, সকল মানুষ হয়, সকল মনে করো সকল মানুষের জায়গায় তোমাদের আমার কথা লিখি যে সকল, আজকাল ডাক্তাররা কিন্তু অনেক উপকার করছে তাই না, যে সকল ডাক্তার হয় গুরুত্বপূর্ণ পেশাজীবী, গুরুত্বপূর্ণ পেশাজীবী, এটা মনে করো একটি বাক্য বললাম, সে সকল ডাক্তার হয় গুরুত্বপূর্ণ পেশাজীবী, তাই না? তাহলে কারণ এখন কিন্তু করোনা ভাইরাসের সময় ডাক্তাররা যে পরিমাণ সার্ভিসটা আমাদেরকে দিচ্ছে, আরো গুরুত্বপূর্ণ পেশাজীবী রয়েছে, তাই না? যেমন আমরা জানি পুলিশ কাজ করছে, সাংবাদিক কাজ করছে, সবাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই করোনা ভাইরাসের ক্রাইসিসের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে সকল ডাক্তার হয় মনে করো গুরুত্বপূর্ণ পেশাজীবী, তাই না? এই বাক্যটা থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে কিছু গুরুত্বপূর্ণ পেশাজীবী, গুরুত্বপূর্ণ পেশাজীবী হয় ডাক্তার। ওকে, কিছু গুরুত্বপূর্ণ পেশাজীবী হয় ডাক্তার। দেখো এই কথাটি আমরা এখান থেকে এইটাতে যে সিদ্ধান্তটিতে আসলাম আমরা কিভাবে পেলাম? এটা পেয়েছি আমরা আবর্তন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়া পেয়েছি? আবর্তন প্রক্রিয়ায়, ঠিক আছে? ওকে, একজন বলেছো বৈসাদৃশ্য বুঝতে পারছো না, আমি বৈসাদৃশ্যটা আবার এটা শেষ করে নিয়ে বৈসাদৃশ্য নিয়ে আরেকটু আলোচনা করব ইনশাল্লাহ, তোমরা একটু ওয়েট করো। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সকল ডাক্তার হয় গুরুত্বপূর্ণ পেশাজীবী, কিছু গুরুত্বপূর্ণ পেশাজীবী হয় ডাক্তার। আমরা কি করেছি একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবে যে এই যে সকল ডাক্তার, এই যে ডাক্তার উদ্দেশ্য পদ, এটা কি পদ ছিল? উদ্দেশ্য, সাবজেক্ট না, উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যটাকে আমরা টেনে নিয়ে গিয়ে অনেকটা ভয়েস করার মতো, তোমরা যারা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করেছো, উদ্দেশ্য পদটা নিয়ে গিয়ে সিদ্ধান্তের কোথায় নিয়ে গিয়েছি? এটাকে আমরা কি বলি বলো তো? এটা যদি হয় উদ্দেশ্য পদ, এটা কোন পদ? আমাকে একটু আনসার করো তো দেখি। এটা যদি হয় উদ্দেশ্য পদ, এই যুক্তি বাক্যে এই ডাক্তার এখানে এটা কোন পদ হিসেবে রয়েছে? একে আমরা কি বলি? একটু আনসার করে জানাবে আমাকে। এটাকে আমরা বলি বিধেয় পদ। কি পদ বলি? বিধেয় পদ। ভেরি গুড। তাহলে উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদে চলে এসেছে। আবার দেখো এইখানে পেশাজীবী, গুরুত্বপূর্ণ পেশাজীবী, এটা ছিল প্রথম আশ্রয় বাক্যের বিধেয়, প্রেডিকেট ছিল, বিধেয় ছিল, সেই বিধেয়কে আমরা সিদ্ধান্তের কোথায় নিয়ে এসেছি? উদ্দেশ্যে নিয়ে এসেছি। দেখেছো? সিদ্ধান্তের উদ্দেশ্যে নিয়ে এসেছি। দ্যাট মিনস আবর্তন প্রক্রিয়ায় অমাধ্যম অনুমানে আবর্তন প্রক্রিয়ায় কি করা হচ্ছে? আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদকে সিদ্ধান্তের বিধেয়ে বসানো হচ্ছে এবং আশ্রয় বাক্যের বিধেয় পদকে সিদ্ধান্তের উদ্দেশ্যে বসানো হচ্ছে। পেশাজীবী পেশাজীবী, ডাক্তার ডাক্তার। আর একটা বিষয় হচ্ছে দেখো এই যে হয় শব্দটি রয়েছে, প্রথম আশ্রয় বাক্যেও হয় যেখানে যেভাবে ছিল হয় সেভাবেই রয়েছে। অর্থাৎ তোমরা জানো যুক্তি বাক্যে আমরা হয় কিংবা নয়কে সংযোজক বলি, এটার নাম হচ্ছে সংযোজক এবং এটি গুণ প্রকাশ করে। একটি যুক্তি বাক্য সদর্থক না নঅর্থক, এটি হচ্ছে তার গুণ, তাই না? তোমার মনে আছে একটি যুক্তি বাক্য সদর্থক, এটা হচ্ছে সদর্থক যুক্তি বাক্য, এটি হচ্ছে একটি গুণ, এটা পজিটিভ অ্যাফার্মেটিভ। ওকে, সো এই যে সদর্থক যুক্তি বাক্যটি, সেই গুণের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা তিনটি নিয়ম কিন্তু অলরেডি শিখে গেছি আবর্তন প্রক্রিয়া। তাহলে আমরা তিনটি নিয়ম একটু সিরিয়ালে লিখে ফেলি আমরা। দেখো আমরা একটুখানি জায়গাটা ক্লিয়ার করে ফেলি। আমরা যদি এখানে লিখি প্রথম নিয়মটি, এক হচ্ছে যে উদ্দেশ্য, আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয়ে যাবে, সিদ্ধান্তের বিধেয়ে। যে কোনো যুক্তি বাক্য যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি এমনিতেই চেঞ্জ করতে পারবে। ওকে, তোমাদের আমি এখন একটি হোমওয়ার্ক দিব, এরপরে সেটা তোমরা নেক্সট দিন সেটা আমাকে করে দেখাবে এবং তোমরা চাইলে আজকেও কমেন্ট বক্সে আমাকে জানিয়ে রাখতে পারো, কিন্তু নেক্সট ক্লাসে অবশ্যই আমি দেখব, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে আনসারটি। ঠিক আছে, এখন তাহলে ভালো করে বুঝো যে আশ্রয় বাক্যের উদ্দেশ্যকে আমরা সিদ্ধান্তের বিধেয়তে নিয়ে গিয়েছি। নেক্সট নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় পদটিকে আমরা সিদ্ধান্তের কোথায় আনবো? উদ্দেশ্যে আনবো।
আশ্রয় বাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্যে নিয়ে আসবো। ওকে, বুঝতে পারছো আশা করি। এই দুটি হয়ে গেল। গুণের কোনো পরিবর্তন হবে না, হয় থাকলে হয়, নয় থাকলে নয়, কোনো চেঞ্জ নাই, আনচেঞ্জ থাকবে। তাহলে থার্ড নিয়ম হচ্ছে গুণের কোনো পরিবর্তন হবে না, গুণের কোনো পরিবর্তন হবে না। ওকে, তোমরা বুঝতে পারছো? আমি একটু কমেন্ট দেখি তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে গুণের কোনো পরিবর্তন হবে না। আমরা দেখলাম যে গুণের কোনো পরিবর্তন হবে না। তিনটি নিয়ম আমরা লিখে ফেলেছি। একটু উপরের নিয়মটা আমি মুছে দিব, একটু মুছে দিচ্ছি, কারণ আমার আরেকটা নিয়ম লিখতে হবে। সেটা হচ্ছে তোমাদেরকে বোঝাই, লিখে নিই তারপর বোঝাই, যে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। আশ্রয় বাক্যে, অর্থাৎ এখানে আশ্রয় বাক্য কোনটা, আমি একটু এই উদ্দেশ্য বিধেয় এগুলো মুছে দিয়ে একটু বাক্যটা ক্লিয়ার করে দিই, তোমাদেরকে একটু ফ্রেশ থাক। দেখো, আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। আমরা এর আগে পদের প্রকারভেদে আমরা জানি, অব্যাপ্য পদে ব্যাপ্য পদ শিখে এসেছি। তোমাদের মনে আছে কিনা জানি না, তো সমস্যা থাকলে আমাকে বলবো, আমি নেক্সট ক্লাসে তোমাদের এটা নিয়ে বুঝিয়ে দিব। দেখো, এখানে হয় গুরুত্বপূর্ণ, মানে কোনো আশ্রয় বাক্যের বিধেয় পদটি যদি আশ্রয় বাক্যটি যদি সদর্থক হয়, দ্যাট মিনস এখানে হয় আছে, এটি পজিটিভ সদর্থক। কোনো বাক্যের সদর্থক বাক্যের বিধেয়টি কেমন হয় আমাকে বলতে পারবে? আনসার একটু জানাও তো দেখি, কে কে বলতে পারে। সদর্থক আশ্রয় বাক্যে, সদর্থক যুক্তি বাক্যের বিধেয় কেমন হবে? ব্যাপ্য না অব্যাপ্য? বলো বলো, ব্যাপ্য না অব্যাপ্য হবে? একটু জানাই দাও আমাকে, কমেন্ট বক্সে একটু জানাই দাও দেখি। এটি হবে বলে দিব, হ্যাঁ এটি হবে অব্যাপ্য। আশ্রয় বাক্য যদি কোনো যুক্তি বাক্যে সদর্থক হয় তাহলে তার বিধেয়টি হবে অব্যাপ্য। তাহলে এই অব্যাপ্য পদকে আমি কোনোভাবে এখানে এসে ব্যাপ্য করতে পারবো না, ঠিক আছে? এটাই হচ্ছে নিয়ম। আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে বড় করা যাবে না, ছোট থেকে বড় হতে পারবে না, দুদক ধরে ফেলবে নাকি। আজকে তোমার কিছু টাকা নাই, হঠাৎ করে তুমি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছো, ঘুষ খেয়ে বড় লোক হয়ে গেছো, তাহলে কিন্তু দুদক কি করবে? ঠাপ করে ধরে তোমাকে কি করবে? তোমাকে জেলে ভরে দিবে, তোমার নামে কেস করে দিবে যে তুমি এত টাকা কোথায় পাইছো। দ্যাট মিনস তুমি যদি অব্যাপ্য থাকো, ছোট থাকো, অল্প পরিসরে থাকো, তোমাকে হঠাৎ করে বড় হওয়া যাবে না সিদ্ধান্তে। ওকে, বেশি আঙুল ফুলে কলা গাছ হওয়া যাবে না। অর্থাৎ দেখো, আমি এখানে সকল শব্দটা লিখতে পারবো না। আমি যদি বলতাম, তুমি বলতে পারো স্যার আমি যদি লিখি সকল গুরুত্বপূর্ণ পেশাজীবী হয় ডাক্তার, তাহলে হবে না, কারণ সকল বললে সেটা কি হয়ে যাবে? ব্যাপ্য হয়ে যাবে, কারণ সকল অনেক বড় হয়ে যাবে, তাহলে তো আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল নাকি। এটা করা যাবে না, দুদক ধরে ফেলবে। কে ধরে ফেলবে? দুদক ধরে ফেলবে। তো যাই হোক, তো এখানে আমরা অব্যাপ্য ছিল, তাই অব্যাপ্য করার জন্য আমরা কিছুই দেখেছি, সকল করি নাই, ঠিক আছে? আর একটা বিষয় খেয়াল করো, যদি আমরা সকল বলতাম তাহলে কিন্তু কথাটা ভুল হয়ে যেত। দেখো, যদি বলতাম সকল গুরুত্বপূর্ণ পেশাজীবী হয় ডাক্তার, তাহলে বলতো, আমি শিক্ষক বলবো আমি কি তাহলে গুরুত্বপূর্ণ পেশাজীবী না? কিংবা মনে করো যিনি সাংবাদিক, তিনি বলবেন আমি জীবনের ঝুঁকি নিয়ে এখানে সংবাদ বহন করে বেড়াচ্ছি, সংবাদ বলে বেড়াচ্ছি, তাহলে আমার কি গুরুত্বপূর্ণ পেশা, আমার পেশাটা কি গুরুত্বপূর্ণ না? সব কি ডাক্তাররাই হয়ে গেল? তাই সকলটা বললে ভুল হয়ে যাবে। কমন সেন্সেও বলছে, আমাদের অবরোহ অনুমানের নিয়মেও এই কথা বলছে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম যে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে ব্যাপ্য করা যাবে না। অব্যাপ্য কখনোই কি হবে না? ব্যাপ্য হবে না। ওকে, ভেরি গুড। এই হচ্ছে 4টি নিয়ম। এই নিয়মের মাধ্যমে আমরা যে কোনো গিভেন একটা প্রিমিসকে, একটা আশ্রয় বাক্যকে, যে আশ্রয় বাক্যটা দেওয়া থাকবে সেটিকে আমরা চেঞ্জ করে আমরা আবর্তন প্রক্রিয়ায় অবরোহ অনুমান করব। এখন তোমাদের বাসার কাজটা আমি একটু দিব, হোমওয়ার্কটা দিব। কে কে আনসার করতে পারো এখনই পারলে করবে, না হলে আমাকে পরবর্তীতে কমেন্ট করে জানাবে। ওকে, দেখি কে কে আনসারটা করতে পারো। সবাই রেডি তো? সবাই রেডি? ওকে, আমরা যদি বলি যে সকল দার্শনিক হয় প্রজ্ঞাবান। সকল দার্শনিক হয় প্রজ্ঞাবান। সকল দার্শনিক হয় প্রজ্ঞাবান। এটি এক ধরনের এটি একটি আমি যুক্তি বাক্য দিয়েছি তোমাদেরকে। আবর্তন প্রক্রিয়া যে 4টি নিয়ম বলেছি, ফার্স্ট এটা কি? উদ্দেশ্যকে বিধেয় করতে হবে নাকি। এর পরবর্তী তাহলে এখানে আমরা বাক্যটিকে আমরা কি লিখবো সেটি তোমাদেরকে এখন বলতে হবে।
এটাই তোমাদের হোমওয়ার্ক, ওকে? এটাই তোমাদের SW। তোমরা আমাকে এটা করে নেক্সট দিন আমি ক্লাসে দেখবো, অথবা এখনই যদি কেউ পারো আনসারটা আমাকে করে দাও। সকল দার্শনিক হয় প্রজ্ঞাবান, এটা আমরা যদি সিদ্ধান্ত লিখতে চাই, সিদ্ধান্তটা আমরা কি লিখবো, কোনটা কোথায় যাবে একটু ভেবে, জাস্ট 4টা নিয়ম বলেছি। একে বলেছি উদ্দেশ্য থেকে বিধেয়, উদ্দেশ্যটা যাবে বিধেয়ে। তুমি চাইলে ফার্স্ট টাইম একটু হেল্প করি, সকল দার্শনিকের জায়গায় তুমি মাঝখানে হয়টা লিখে রাখো, এই হয় আছে হয়টা ফার্স্ট লিখে ফেলো। তারপরে তোমরা উদ্দেশ্যকে কোথায় নিয়ে যাবে আর বিধেয়কে কোথায় নিয়ে আসবে দিয়ে আনসারটা করে ফেলো দ্রুত। আমি এতটুকু ক্লু দিয়ে রাখলাম, তোমরা আনসারটা করে ফেলো। আমাকে জানাতে থাকো, দেখি কে কি আনসার করতে পারছো, দেখি একটু। ওকে ওকে আনসার কর, ওকে একটু সময় নাও, ভেবে ভেবে আনসারটা করে ফেলো। ওকে, এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা কি কি বিষয় আজকে শিখলাম তোমাদেরকে আরেকটু রিভিউ দিয়ে দিই। আমাদের ক্লাস টাইম প্রায় শেষ হয়ে গিয়েছে। আমরা ফার্স্টে অবরোহ অনুমান কাকে বলে শিখেছি, তারপরে অবরোহ অনুমানের প্রকারভেদ পড়েছি, মাধ্যম অনুমান অমাধ্যম অনুমান সম্বন্ধে জেনেছি। এর পরবর্তীতে এক প্রকার অমাধ্যম অনুমান, সেটি হচ্ছে আবর্তন প্রক্রিয়ায় হয়। সেই আবর্তন প্রক্রিয়ার একদম প্রাইমারি একটি কনসেপ্ট তোমাদেরকে দিয়েছি, এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা আছে আগামী ক্লাসে। 7 তারিখে একই সময়ে 2টার সময় তোমরা চলে আসবে ইনশাআল্লাহ লাইভ ক্লাসে। সেই সময় আমরা আলোচনা করব আবর্তন প্রক্রিয়া সম্বন্ধে ডিটেলস এবং তার পরবর্তী টপিক প্রতিবর্তন নিয়ে। এই দুটি টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হবে খুবই ভাইটাল একটি ক্লাস, কারণ সেটা না বুঝলে কিন্তু তোমরা আনসারিং করতে পারবে না, আর যদি বুঝে যাও ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমি ক্লাস শেষ করব, দেখি আর কে কি লিখছো। আজকে আমি ক্লাস শেষ করব এখানে, আর তোমাদের জন্য সকলের জন্য আবারও শুভকামনা রাখছি। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে পড়াশোনা করো, বাবা মাকে খুশি রাখো। কারণ বাবা মা যখনই দেখবে তুমি পড়াশোনা করছো, মন দিয়ে পড়াশোনা করছো, তখনই কিন্তু বাবা মা বা গার্জিয়ান কিন্তু খুশি হয়ে যাবে এবং তাদের মনটাও সবসময় ভালো থাকবে। সো করোনা ভাইরাসের এই ক্রাইসিসে বাবা মার জন্য তোমাদের গিফট হচ্ছে ভালো করে পড়াশোনা করা। ভালো থাকবে। 7 তারিখে 2টার সময় আবারও দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।